চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন ইসরায়েলের একটি ভবনে আঘাত এনেছে। এতে 18 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামশি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, আহতদের সবাই ইসরায়েলি সেনা। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। হামলায় গাইডেড মিসাইল ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ বলছে, টার্গেটকৃত ভবনটি ইসরায়েলি সেনাবাহিনীর একটি কোম্পানির নতুন স্থাপিত কমান্ড সেন্টার। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরক ভর্তি ড্রোন একটি ভবনের উপর পড়ে বিস্ফোরিত হয়েছে। সেখানে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। হামলার পর হতাহতদের উদ্ধারে সামরিক বাহিনীর হেলিকপ্টার আসতে দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে। তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে। এই হামলা শুরু হওয়ার সতর্কতামূলক সাইরেন বাজেনি। কেন হামলার আগে অ্যালার্ম সক্রিয় করা হয়নি তা তদন্ত করছে IDF। এদিন ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে আরও কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, সকালে 7:30 ইসরায়েলি বাহিনীর 91তম ডিভিশনের ব্রানিত ব্যারাক লক্ষ্য করে বুরকান মিসাইল ছোড়েন তারা। মিসাইলটি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। এর 20 মিনিট পর ব্যারাকের দক্ষিণ দিকে মোতায়েনকৃত একটি সেনা দলের উপর অনেকগুলো কামানের গোলা ছোড়ে হিজবুল্লাহ। সকালে 8:30টায় রামিয়া সেনা পোস্টের কাছে সেনাদের একটি অবস্থানের উপর রকেট ও কামান হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর আবার রকেট হামলা চালানো হয় ব্রানিত ঘাঁটির কাছে সেনা অবস্থান লক্ষ্য করে। বিমান ও নৌবাহিনীর সহায়তায় ইসরায়েলের যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা একথা বলেছেন। ইরানি সশস্ত্র বাহিনী বলেছে, তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা করে ইসরায়েল। এই হামলার জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, শনিবারের হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণও চালায় তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর। এই অনুষ্ঠানে ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার তৈরি সুখোই 24 সহ ইরানি যুদ্ধ বিমান যে কোনো ইসরায়েলি আক্রমণ মোকাবিলার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে। তিনি বলেন, এয়ার কভারেজ ও বোমারু বিমান সহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং যে কোনো অপারেশনের জন্য আমরা প্রস্তুত। ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানের নৌবাহিনী ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগরে পাহারা দিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, নৌবাহিনী লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে এসকর্ট করার মিশন পরিচালনা করছে এবং আমাদের জামারান ফ্রিগেট এজেন্ট উপসাগরে উপস্থিত আছে। এ সময় তিনি বলেন, তেহরান অন্যান্য দেশের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও প্রস্তুত। এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের জনসংখ্যার 74% ইরানের উপর পাল্টা হামলার বিরোধিতা করছে। তারা মনে করছেন এর ফলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও আরব দেশগুলোর সাথে নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক খারাপ হতে পারে। ইসরায়েলিদের মাঝে জরিপটি চালিয়েছে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি। গবেষক নিমরুদ নীরের নেতৃত্বে একটি রিসার্চ টিম এই জরিপ পরিচালনা করেছে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, শনিবারের ইরানি হামলার প্রতিশোধ নেওয়া উচিত কিনা। তাদের মধ্যে 52% বলেছেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানে পাল্টা হামলা না চালানোই ভালো। 48% বলেছেন, ইরানি হামলার জবাব দেওয়া উচিত। কিভাবে ইরানি হামলার জবাব দেওয়া উচিত এমন প্রশ্নের জবাবে 48% অংশগ্রহণকারী সামরিক আঘাতের পক্ষে মতামত দেন। 25% বলেন, ইরানের ভূখণ্ডে সরাসরি আঘাত আনা উচিত। 1/3 অংশগ্রহণকারী মনে করেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক হুমকি দূর করা উচিত।
অনেক ইসরায়েলি মনে করেন ইরানের সাথে সংঘাতে নামতে হলে অবশ্যই আমেরিকা সহ মিত্র দেশগুলোর সামরিক সহযোগিতা লাগবে। জরিপে অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য একটি অংশ মনে করেন ইরানের সাথে যুদ্ধের নামার মতো যথেষ্ট শক্তিশালী নয় ইসরায়েলের বর্তমান সরকার। জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানে হামলার পরের দুদিন রবি ও সোমবার এই জরিপটি চালানো হয়েছে। আই প্যানেল নামের একটি কোম্পানির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, যাতে অংশ নিয়েছে 1466 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। বিভিন্ন ধর্ম, পেশা ও নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠকের উদ্দেশ্যে চলতি সপ্তাহের শেষে দেশটি সফরে যাচ্ছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। রয়টার্স জানিয়েছে বুধবার কাতারের রাজধানী দোহায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ইসমাইল হানিয়ার বৈঠকের পর এই সফরের বিষয়টি জানা যায়। ন্যাটো সদস্য দেশ তুরস্ক শুরু থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। প্রেসিডেন্ট এরদোয়ান নিজে হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদের সমালোচনা করেছেন। ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞাও দিয়েছে আঙ্কারা। বুধবার তুরস্কের পার্লামেন্টে একে পার্টির এমপিদের উদ্দেশ্যে এক বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, চলতি সপ্তাহের শেষে আমি ফিলিস্তিনি নেতাকে স্বাগত জানাবো। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এটি হবে ইসমাইল হানিয়ার প্রথম তুরস্ক সফর। ইরানের সাথে ইসরায়েলের হামলা ও পাল্টা হামলা নিয়ে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই হানিয়া ইস্তানবুল সফর করবেন। এরদোয়ান এর আগে মঙ্গলবার এক বক্তৃতায় আঞ্চলিক সংকটের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের এককভাবে দায়ী করেন। রয়টার্স জানিয়েছে কাতার সফরের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাস প্রধানের সাথে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ ও যুদ্ধবিরতি ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর হামাস এক বিবৃতিতে জানিয়েছে, সংকট নিরসনে তুরস্কের ভূমিকা ও গুরুত্ব পর্যালোচনার পর যুদ্ধবিরতি আলোচনা ও তাদের দাবি সম্পর্কে তুরস্ককে অবহিত করা হয়েছে। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান ইসরায়েল উত্তেজনায় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। যেসব দেশ ইসরায়েলকে সমর্থন করছে তাদের অবশ্যই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত। ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেজিং বলেছে, এর ফলে দক্ষিণ চীন সাগর এলাকায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এপ্রিলের 22 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সামরিক বাহিনী। দক্ষিণ চীন সাগরের কাছে ফিলিপাইনের সমুদ্র সীমায় এই মহড়া চলবে। শোল্ডার টু শোল্ডার নামের এই মহড়ায় দুই দেশের 16,000-এর বেশি সেনা সদস্য অংশ নেবে। মহড়ার মূল লক্ষ্য হবে শত্রুর দখলে যাওয়া দ্বীপ পুনরুদ্ধার করা। মূলত দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সাথে বিরোধ ও তাইওয়ান সংকটকে সামনে রেখে এই মহড়া চালানো হবে। এতে দক্ষিণ চীন সাগরের কাছে এবং তাইওয়ানের সমুদ্র সীমার কাছের কিছু দ্বীপ শত্রুর দখলমুক্ত করার অনুশীলন করবে দুই দেশের সেনারা। এই মহড়ার খবরে ফিলিপাইনকে সতর্ক করে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ চীন সাগরে বাইরের দেশগুলোকে টেনে এনে তাদের ক্ষমতা দেখানোর সুযোগ দেওয়ার বিষয়ে ফিলিপাইনের উপলব্ধি করা উচিত। সংঘাত উস্কে দেওয়া হলে তা উত্তেজনা বৃদ্ধি করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নি জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, তথাকথিত নিরাপত্তার নামে কেউ বাইরের শক্তিকে ডেকে আনলে তা শুধু তাদের নিরাপত্তাহীনতাই বাড়াতে ভূমিকা রাখবে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপাইন সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশের সাথে বিরোধ রয়েছে চীনের। যুক্তরাষ্ট্র ক্রমশ এসব দেশের সাথে সামরিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে, যা ভালোভাবে নিচ্ছে না বেইজিং। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীরা 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গণনা করছে। কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে। বিবিসি নিশ্চিত হয়েছে 2 বছরে রুশ সেনা নিহত ছাড়িয়েছে 50,000। প্রথম 12 মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে পরবর্তী 12 মাসে 25% সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে 27,300 জনের বেশি। দ্বিতীয় বছরে নতুন অনেক জায়গা রাশিয়া দখল করেছে, কিন্তু তা হয়েছে অনেক প্রাণের বিনিময়ে। তবে এ সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। বিবিসি আরও জানিয়েছে, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত ডোনেটস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়া
যাদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসেবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা 50,000-এর কয়েক গুণ বেশি হবে। তবে 50,000-এর বেশি নিহত সৈন্যের সংখ্যার তথ্য রাশিয়া কখনো স্বীকার করেনি। তবে রাশিয়া গত বছরের সেপ্টেম্বর মাসে যে হিসেব দেখিয়েছিল সেই তুলনায় বিবিসির এ উপাত্ত 8 গুণ বেশি। ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের 2 বছর পূর্তিতে 31,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।